দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, দীর্ঘ 2 দশক ধরে আপনি এই তৃণমূল দলের সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন পদে রয়েছেন। জেলা যুব পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে আজকে সহসভাপতি, তারপরে এই দুর্গাপুজোর সময় আপনি দেখলাম দীঘার জগন্নাথ মন্দিরের আদলেই এখানে যে শঙ্করপুরে মন্দির নির্মাণ করলেন, যেটা প্রশংসা করি শুধু বাংলা না সারা বিশ্বে। এত সুন্দর একটা আয়োজনের পাশাপাশি এরপরে আপনি যে খেলাধুলা জগতের সঙ্গে যুক্ত, খেলার একটা বড় স্পোর্টস দায়িত্বে আপনি রয়েছেন জেলার, তারপরে জেনারেল সেক্রেটারি আইএনটিটিউসি, কি বলবেন স্যার? না 2 দশক না, প্রায় 3 দশক। 3 দশক। 98 সাল থেকে, হ্যাঁ। 98 সাল যখন বয়স 20 বছর, তখন থেকে রাজনীতি হাতে ধরি এবং এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল করেন তখন থেকে। যাই হোক, বহু ঘাত প্রতিঘাত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘর ছাড়া, কেস খেয়েছি সিপিএমের দ্বারা, বহু লাঞ্ছিত। তার সত্ত্বেও দাঁড়িয়ে লড়াইটা করেছি। এটা ঠিক যে একটা সময় মানে আমাদের দুর্গাপুরের কেশপুর বলা হতো শঙ্করপুর কালীগঞ্জ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি প্রতিরোধ করার ক্ষমতা ছিল না, মুষ্টিমেয় আমরা তখন কয়েকজন ছিলাম, কিন্তু তবুও লড়াইটা করে গেছে। অবশেষে 2009 সালের যে লোকসভা নির্বাচনের যে ফল, তারপর থেকে আর পিছু করে তাকায়নি, সিপিএমকে পিছু হটিয়েছি প্রত্যেকটা জায়গায়। অবশেষে 2011 সালে বহু প্রতীক্ষিত যে সরকার গঠন করে এবং তারপর থেকে 2013 সালে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে গ্রাউন্ড লেভেলের যে জনগণের প্রতিনিধি হয়েছি এবং প্রশাসনিক যে দায়িত্ব পেয়েছি, তারপর থেকে মানুষের সাথে থেকে মানুষকে সঙ্গে নিয়ে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আজও করে যাচ্ছি। দল কি পদ দিল না দিল তার থেকে বড় হচ্ছে মানুষের পদটা হচ্ছে সব থেকে বড়। এবং আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, আমরা যারা আছি, একটু সার্ভে করে দেখে নেবেন আমাদের এই জোনটা, আমাদের যে টিম ওয়ার্ক, আমাদের যে যুব আদার যে আমাদের টিম ওয়ার্ক হেভি স্ট্রং, যার ফলে 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে আজ পর্যন্ত লাস্ট নির্বাচন যেটা হয়েছে, সেখানেও কিন্তু আমরা আমাদের এই জায়গায় মাওয়াটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে 2011 সালে আজ পর্যন্ত আমরা এই জায়গায় এগিয়ে আছি। মানে মানুষের সমর্থন, আশীর্বাদ সবসময় আমাদের দিকে বেশি ছিল, আছে, এবং সামনে যে 2026 সালের নির্বাচন, সেখানেও বেশি থাকবে, এটুকু আমরা আশাবাদী। বাম জামানার দীর্ঘ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে উঠে এসেছেন মাটির মানুষ, উন্নয়নের জোয়ার অব্যাহত রয়েছে আপনার এই অঞ্চলে। যুব পঞ্চায়েত মানুষ এত পরিষেবা পাচ্ছে, এতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, মাটি মানুষ সরকারের। এরপর যে দায়িত্ব পেলেন শ্রমিক সংগঠনের, একটা বড় ভূমিকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এটা শ্রমজীবী মানুষ বেশি বসবাস করে। কি করবেন তাদের জন্য, কি করতে চান নতুন, কীভাবে তাদেরকে বিভিন্ন কলকারখানা ইমপ্লিমেন্ট করবেন, কী করতে চাইছেন? দেখুন, একটা জিনিস খুব সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের পথপ্রদর্শক। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত করেন প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলের যারা কর্মী, আমরা যারা কাজ করি, তো ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি, আগামী দিনে করব। এটা খুব সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত যেসব প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো সত্যি বিশ্বের মানে 1 নম্বর জায়গায়, মানুষের ইতিমধ্যে মানুষের জন্য, মানুষের লক্ষ্যে যে প্রকল্পগুলো, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দর্শন হয়ে থাকবে। কারণ আমি কার্ল মার্কস বিশ্বাসও করি না, পড়িও নি, বাট শুনেছি তখনকার সিপিএমে যে কার্ল মার্কস, সাম্যবাদ, এই যে বিভিন্ন যে ওদের যে দর্শন, সেগুলো তো কাগজে কলমে ছিল, ইমপ্লিমেন্ট করতে দেখিনি। আমাদের এই এলাকাতেও সিপিএমের নেতারা এক শ্রেণীর শ্রমজীবী, কৃষিজীবী, খেটে খাওয়া মানুষের কথা বলতো এবং এক শ্রেণীর মানুষের হাতে ডান্ডা ঝান্ডা ধরিয়ে যারা রাজনৈতিক মানে বিরোধী মনোভাব সম্পন্ন রাজনৈতিক দলের যারা মানুষ, তাদের কন্ট্রোল করতো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা আছে এসআর চলছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে লজিক্যাল ডিফারেন্সি, দাম চেঞ্জ করতে টাইটেলে বানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় একটা যেটা করছে, আমি বিভিন্ন অন্য রাজ্যে যেটা হচ্ছে না সেটা এই রাজ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে।
কেন্দ্রীয় সরকার তার সঙ্গে মদত দিচ্ছে, নির্বাচন কমিশন তো করছে কেন্দ্রীয় সরকার। আজকে সুপ্রিম কোর্টে সে তার লড়াই মমতা ব্যানার্জি নিজে কোর্ট করে নামবেন, কি বলবেন, কি বার্তা দেবেন, কি মনে হচ্ছে বলছি আপনার? তো উনি আগামী দিনে দর্শন হয়ে থাকবেন এবং সত্যি ওনার অলৌকিক ক্ষমতা আছে, একটা অলৌকিক ক্ষমতা, একটা ঈশ্বরের একটা ক্ষমতা ওনার মধ্যে আছে। তাছাড়া 98 সাল থেকে ডিপলি রাজনীতিতে আসার পর থেকে আমরা দেখি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখেছি এবং কাছের থেকেও দেখেছি অনেক সময় ওনার যে লড়াইয়ের মানসিকতা, এটা সত্যি একজন বলে না যে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু একদম এক বাক্যে কেউ অস্বীকার করতে পারবে না। আর এসআইআর, তো এসআইআর মানে কি বলবো, এটা হচ্ছে একটা আমাদের এর আগেও ছিল জনগণনা। বিজেপির একটা হচ্ছে যেন যেন প্রকারণা বাংলাকে দখল করতে হবে, একদম। রাজনৈতিকভাবে দখল করতে হবে। বিজেপি জানে না, বিজেপি ভেবেছিল বাংলাটা ইউপি, বাংলাটা বিহার। বিজেপি জানে না এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে। অতএব আমাদের শরীরে ওই সব মহাপুরুষের রক্ত বইছে, কি করে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে দিই। বিজেপি ভেবেছিল যে বিহারে যেভাবে এসআইআরের মধ্যে দিয়ে, বিহারে তো রাজনীতি বিরোধী দলের যারা ছিল, আমরা দেখেছি সার্ভে বা ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি, বিহারে কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি মানে সরকার বিরোধী একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছিল। বাট রেজাল্ট, ভোটের যখন রেজাল্ট বেরোলো তখন কিন্তু হলো না, বিরোধীরা কিন্তু সেভাবে সক্রিয় ছিল না। এখানে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা আমাদের পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবে মাঠে নেমে ওদের যে এসআইয়ের চক্রান্তটাকে বানচাল করেছি, সেটা ওরা 1 মাসের মধ্যেই বুঝে গিয়েছিল। এবং শুভেন্দু অধিকারী বলছিল যে 1,20,00,000 নাম বাদ যাবে, 1,20,00,000 নাম বাদ যাবে, এবং ওটা সত্যি ওরা প্রি প্ল্যান একটা টার্গেট করেছিল। কিন্তু যখন দেখলো যে না, 1,20,00,000 নাম বাদ দিতে পারলাম না, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা নেমে মানে মাঠে ঘাটে যেভাবে কাজ করেছে, সেখান থেকে পারলাম না, তখন কিন্তু ওদের একটা হতাশা তৈরি হয়েছিল। তখন থেকে কিন্তু ওরা নির্বাচন কমিশনের দিকে আঙুলটা ঘুরিয়েছিল। মানুষ সব বুঝতে পারছে, আজও পারবে না ওরা, যাই করুক না কেন, এসআইআর করুক, সেন্ট্রাল ফোর্স আনুক, যারা জীবন্ত রয়েছে তাদেরকে মৃত দেখিয়ে বলছি এটা কারসাজি করার এটা চেষ্টা এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। যেটা বিহারে করেছিল সেটা বাংলাতে করবে ভেবে তৈরি হয়েছিল, কিন্তু বাংলার বলছি না, এই বাংলা, এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, এই মাটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি। আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কাগজ কলমের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রতিবাদ করেছিল। স্বামী বিবেকানন্দ ঠিক তার বাণীর মধ্যে দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে উৎসাহিত করেছিল। ঠিক তেমনই নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনী ফৌজ তৈরি গঠনের মধ্যে দিয়ে ব্রিটিশদের চামড়া গুটিয়ে দিয়ে ব্রিটিশদেরকে ভারত ছাড়া করেছিল। অতএব বিজেপি যদি এই বাংলায় পাঙ্গা নিতে আসে পারবে না। বাংলা ও বাঙালি আগামী দিনে আবার ভারত সভার শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নিউজ দুর্গাপুর চ্যানেল তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে দুর্গাপুরবাসীকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।